করব সেটা হচ্ছে আমাদের সেকেন্ড চ্যাপ্টার অফ ইটেক, অর্থাৎ এসি ফান্ডামেন্টালস। তো এসি ফান্ডামেন্টাল শুরু করার আগে আমার মনে হয় ম্যাগনেট নিয়ে একটুখানি তোমাদের সঙ্গে আলোচনা করে নেওয়া বেটার। সেই জন্য ম্যাগনেট এবং ম্যাগনেটিজম নিয়ে আমাদের একটুখানি আলোচনা থাকবে এবং তার বিভিন্ন ফর্মুলাস আমরা আলোচনা করব, কারণ এটা এসি ইলেকট্রিসিটি বা এসি ইলেকট্রিক্যাল ফিল্ড বোঝার জন্য খুব ইম্পর্টেন্ট। তো প্রথমেই আমরা যেটা এখানে দেখাবো সেটা হচ্ছে যে দুটো ম্যাগনেট যদি আমরা একটা নির্দিষ্ট ডিস্টেন্সে রাখি, ধরা যাক এইখানে একটা ম্যাগনেট আছে অ্যান্ড এইখানে একটা ম্যাগনেট আছে, তো এই দুটো ম্যাগনেট যদি আমরা নির্দিষ্ট একটা ডিস্টেন্সে রাখি এবং ধরা যাক যে একটা, এটা তো খুব স্বাভাবিক ব্যাপার যে একটা ছোট ম্যাগনেটের ক্ষেত্রে যতটা তার ম্যাগনেটিক পুল হবে, যতটা তার ম্যাগনেটিক পাওয়ার থাকবে, একটা বড় ম্যাগনেটের ক্ষেত্রে তার থেকে অনেক বেশি থাকবে। খুব স্বাভাবিকভাবে তোমরা ভেবে দেখো, যদি একটা এইটুকু ছোট্ট ম্যাগনেট নিয়ে এতটা দূরত্বে একটা পেরেক রয়েছে, সেটাকে যদি তুমি আকর্ষণ করার চেষ্টা করো, হয়তো সেটা অতটা তাড়াতাড়ি বা অতটা সহজে আকর্ষণ করা যাবে না। কিন্তু একটা এত বড় ম্যাগনেট যদি রাখা হয়, দেখা যাবে যে এতটা ডিস্টেন্স থেকে কিন্তু পেরেকটা নিজে থেকে এখানে এসে আটকে যাচ্ছে। সো এটা খুব ক্লিয়ার যে ম্যাগনেটের কিন্তু যে পাওয়ারটা সেটা কিন্তু তারতম্য হয়, ম্যাগনেট হিসেবে তারতম্য হয়। একটা ম্যাগনেটের ম্যাগনেটের যদি ম্যাগনেটিক পাওয়ার এম হয়, তাহলে আরেকটা M2 হতে পারে। তো আমি ধরে নিলাম যে এই ম্যাগনেটটার ম্যাগনেটিক পাওয়ার হচ্ছে M1, এইটা হচ্ছে M2, এটা আমি ধরে নিলাম। তো এই দুটো ম্যাগনেট কি হয়েছে, একটা নির্দিষ্ট ডিস্টেন্সে রয়েছে। এখন এদের মধ্যে সেই ডিস্টেন্সটা আমি ধরে নিলাম D। দেখো, তোমরা যখন অভিকর্ষীয় সূত্র পড়েছিলে তখন কিন্তু এরকম ধরনের একটা ফর্মুলা ছিল, যেখানে দুটো আইসোলেটেড যদি বস্তু থাকে একটা একটা কোনো একটা স্পেসে, তাহলে তাদের মধ্যে একটা আকর্ষণ বা অভিকর্ষ কাজ করার কথা। তো সেই অভিকর্ষের একটা ফর্মুলা তোমরা পড়েছিলে। ঠিক তেমনভাবে এখানে দুটো ম্যাগনেট যদি একটা নির্দিষ্ট ডিস্টেন্স থাকে এবং সেটা যদি অন্য কিছু দ্বারা এফেক্টেড না হয় লিটারালি, তাহলে তাদের মধ্যে যে ফোর্স কাজ করে, যে বল কাজ করে, সেটাকে কিন্তু আমরা এক্সপ্রেস করতে পারি একটা ফর্মুলা দিয়ে। সেই ফর্মুলাটা খুব ইজি ফর্মুলা, দ্যাট ইজ এফ ভ্যারিজ অ্যাজ m1 m2 বাই ডি স্কোয়ার। নাও m1 m2 টা কি আমি আগে বলে দিয়েছি, m1 and m2 ইজ দ্য ম্যাগনেটিক পাওয়ার অফ দিস টু ম্যাগনেটস। এবার কি ডি স্কোয়ার, ডি স্কোয়ার হচ্ছে এই ডিস্টেন্সটা স্কোয়ার। তো এখন দেখো এখানে আমি একটা ভ্যারিজ অ্যাজ বলে একটা চিহ্ন ব্যবহার করেছি, এটার সঙ্গে তোমরা মোটামুটি পরিচিত, তোমরা এর আগের ক্লাসগুলোতে এগুলো পড়ে এসছো, তাই এটাকে নতুন করে ডিফাইন করার কিছু নেই। শুধু এইটুকু তো তোমরা বোঝো যে ভ্যারিজ অ্যাজ আর ইজ ইকুয়াল টু, এই ইকুয়াল, ভ্যারিজ অ্যাজ ইজ নট ইকুয়াল। ভ্যারিজ অ্যাজ মানে এটা ভ্যারি করলে এটা ভ্যারি করবে, রাইট? কিন্তু ইকুয়াল মানে এটা আর এটা সমান। তো সেইটা করার জন্য আমাদের কি করতে হয়, তখন আমাদের একটা কনস্ট্যান্ট বা ধ্রুবক আনতে হয়। তো এখানেও আমি একটা কনস্ট্যান্ট আনলাম, কে m1 m2 বাই ডি স্কোয়ার। না, তোমাদের মনে আছে নিশ্চয়ই যে মহাকর্ষীয় ধ্রুবক তোমরা ব্যবহার করেছিলে ঠিক একইভাবে। তেমনি প্রত্যেকবার যখনই তোমরা এই ধরনের ফর্মুলা ব্যবহার করবে, তখনই দেখবে একটা করে কিন্তু ধ্রুবক আসবে এবং সেটা নির্দিষ্ট নির্দিষ্ট ক্ষেত্রে আলাদা আলাদা তার ভ্যালু থাকবে। তো এখানেও আমাদের ধ্রুবকটা হচ্ছে কে। তো এই কে এর ভ্যালুটা কত আমাদের জানতে হবে। আচ্ছা, এই কেটা কেন আমাদের ব্যবহার করতে হচ্ছে, তার একটাই কারণ, কারণটা হচ্ছে এই যে ম্যাগনেটিক মেটেরিয়াল দুটো যেগুলো নিয়ে আমরা কাজ করছি, আমি সেগুলোকে গোল গোল এঁকেছি। তো সেগুলো তো চৌকোও হতে পারে, সেগুলো তো অন্যরকম কিছু একটা আকৃতিরও হতে পারে। আবার তারা যে জায়গাটায় রয়েছে সেই জায়গাটায় তো জল থাকতে পারে, তেল থাকতে পারে, এয়ার থাকতে পারে, বা একটা লোহা থাকতে পারে, একটা নিকেল থাকতে পারে, একটা রড মাঝখানটায় থাকলো, থাকতেই পারে। তো প্রত্যেকটার ক্ষেত্রে কি ম্যাগনেটের আকর্ষণটা একই রকম হবে, মানে তাদের মধ্যে যে বলটা আছে সেটা কি একই রকম হবে নাকি না আলাদা আলাদা হবে? অবভিয়াসলি তারা আলাদা আলাদা হবে, কারণ তুমি ভালো করে ভেবে দেখো, এখানে একটা ম্যাগনেট রয়েছে, এমনি অবস্থায় সে দূরের একটা যে পেরেক সেটাকে আকর্ষণ করতে পারছে না। কিন্তু যদি আমরা এই ম্যাগনেটটার সঙ্গে একটা লোহার এত বড় টুকরোকে লাগিয়ে দিই, তাহলে কিন্তু এই মানে ম্যাগনেটটার সঙ্গে এই যে লোহার টুকরোটা লাগানো হয়েছে সেটা কিন্তু এই পেরেকটার খুব কাছাকাছি চলে যাচ্ছে এবং তার ফলে সহজেই কিন্তু পেরেকটাকে আকর্ষণ করে নিতে পারছে। তার মানে দেখো, যখন পেরেক আর ম্যাগনেটের মাঝখানে হাওয়া বা এয়ার রয়েছে, তখন কিন্তু সেটাকে আকর্ষণ করতে পারছে না। কিন্তু যখনই আমি মাঝখানে একটা লোহা মানে একটা অন্য ম্যাটেরিয়াল রেখে দিলাম, আকর্ষণ করতে পারছে। তার মানেটা কি হচ্ছে, যে প্রত্যেকটা মানে মিডিয়াম যার মাঝখানে এই দুটো জিনিস রয়েছে, সেটা কিন্তু মানে সেটার উপর ডিপেন্ড করে কিন্তু এই ফোর্সের অ্যামাউন্টটা চেঞ্জ হয়।
তো সেই জন্য আমরা যে কেটা নিয়েছি, এই কেটা কিন্তু এটাই ডিফাইন করে যে এইগুলোর শেপ কেমন, তারা কিভাবে রয়েছে এবং তাদের মাঝখানে কি রয়েছে। তো এই কে এর ভ্যালুটা হবে 1/4 মিউ জিরো মিউ আর। তাহলে এই যে 1/4 মিউ জিরো মিউ আর, এটাই হচ্ছে এই কনস্ট্যান্ট কে, ম্যাগনেটিক কনস্ট্যান্ট কে, তার ভ্যালু। তো এই যে আমি ম্যাগনেটিক কনস্ট্যান্ট কে ব্যবহার করছি, এর মধ্যে 4 পাইটা বুঝতেই পারছো একটা কনস্ট্যান্ট, পাই এর ভ্যালু তোমরা জানো 22/7। আর কি মিউ জিরো মিউ আর, এর মধ্যে জেনে রাখো এই যে মিউ জিরো আছে, এই মিউ জিরোর ভ্যালুটাও কিন্তু কনস্ট্যান্ট। এই মিউ জিরোটা কি, এই মিউ জিরো হচ্ছে রিলেটিভ, সরি নট রিলেটিভ বাট দ্য অ্যাবসলিউট পারমিয়াবিলিটি of air or vacuum। যদি দুটো ম্যাগনেটের মাঝখানে এয়ার থাকে বা ভ্যাকিউম থাকে, মানে জেনারেলি এয়ার যেহেতু খুব আইসোলেটেড একটা জিনিস, কারণ আমরা জানি এয়ার মানে বিভিন্ন গ্যাসের মলিকিউলস খুব স্ক্যাটার্ড অবস্থায় ছড়িয়ে রয়েছে, তাই তার সঙ্গে ভ্যাকিউম অর্থাৎ যেখানে কোনো কিচ্ছু নেই সেটার খুব একটা ডিফারেন্স নেই, তাই জেনারেলি এই দুটোকে একই ধরা হয়। তো সেটাকে আমরা বলি হচ্ছে মিউ জিরো। এটার ভ্যালু কত, এর ভ্যালু হচ্ছে 4 পাই ইন্টু 10⁻⁻7 H/m। ওকে, তাহলে বুঝতেই পারছো যে এইটা হচ্ছে এর ভ্যালু এবং এইটা কিন্তু চেঞ্জ হয় না, তাই আমরা জানলাম কি 4 পাইটা যেমন কনস্ট্যান্ট, মিউ জিরো তেমন কনস্ট্যান্ট। তাহলে এই মিউ আরটা কি, মিউ আর হচ্ছে যদি এইখানেতে এয়ারের বদলে অন্য যে কোনো কিছু থাকে, একটা লোহার রড থাকতে পারে, তেল থাকতে পারে, জল থাকতে পারে, তো এর মধ্যে দিয়ে মানে এয়ারের মধ্যে দিয়ে এই ম্যাগনেটটার মধ্যে যে আকর্ষণ বল কাজ করবে, যদি এখানে এয়ারের বদলে অন্য কোনো মেটেরিয়াল থাকে, তাহলে তাদের মধ্যে যে আকর্ষণ বলটা কাজ করবে সেটা এই এয়ারের মধ্যে দিয়ে কাজ করা আকর্ষণ বলের কত গুণ, সেইটা আমরা ডিফাইন করি হচ্ছে এইটা দিয়ে। অর্থাৎ এইটা কিন্তু কোনো ইউনিট নেই, ইউনিটলেস একটা জিনিস। তার কারণ হচ্ছে এটা এর সঙ্গে আরো একটা কিছু থাকবে, সে হয়তো আমি পেলাম 37 ইন্টু 10⁻⁻8 H/m, এরকম কিছু একটা পেলাম, হয়তো কোনো একটা কিছুর মানে কোনো একটা কিছুর যে পারমিয়াবিলিটি সেটা পেলাম হয়তো আমি এরকম কিছু একটা। তাহলে এটা এর কত গুণ, সেই নাম্বারটাই হচ্ছে মিউ আর। মিউ আর হচ্ছে জাস্ট একটা নাম্বার, সেটা হয়তো হতে পারে 1.3, 1.4, 0.7, 0.3, যে কোনো কিছু একটা হতে পারে। বোঝা গেছে আশা করি আমি কি বলতে চাইছি। তো সেটা এর সঙ্গে গুণফল হিসেবে আমরা দেখাই। তো এটা তার মানে কি, রিলেটিভ পারমিয়াবিলিটি of any other material। আমি চাইবো যে তোমরা যারা এই ক্লাসটা দেখছো তারা ঠিক ক্লাস যেমনভাবে আমি কলেজে করাই ঠিক একইভাবে এটাকে নাও, এবং আমি যে যে জিনিসগুলো এখানে লেখাচ্ছি, হ্যাঁ এটা যেহেতু ইউটিউবে থাকবে তোমরা হয়তো যে কোনো সময় এটাকে খুলে আবার দেখে নিতে পারবে, কিন্তু আমি চাইবো তোমরা এখানেতে আমি যেগুলো নোট করতে বলছি সেগুলো তোমরা নোট করো, কারণ একটা খাতা থেকে পরে যখন তোমরা দেখে পড়বে তখন দেখবে তোমাদের অনেক সুবিধা হবে। তো এখানেতে এই যে মিউ আরটা রইলো, তার মানে এই মিউ আরটা হচ্ছে মাঝখানে যদি অন্য কোনো মেটেরিয়াল থাকে তার জন্য যে চেঞ্জ হবে। আচ্ছা, এখন যদি মাঝখানে অ্যাবসলিউট কোনো কিছু না থাকে, কোনো কিচ্ছু নেই, অর্থাৎ এয়ারই রয়েছে, তাহলে মিউ জিরোর মানে মিউ আর এর ভ্যালুটাও মিউ জিরোর মতোই হবে এইটা। তাহলে তখন মিউ জিরো বাই ওইটা কত হবে, 1 হবে। তাই তখন জাস্ট মিউ আরটা উঠে গিয়ে সেটা হয়ে যাবে হচ্ছে এরকম কিছু একটা, 1/4πε0, সরি নট এপসাইলন জিরো, মিউ জিরো, এরকম একটা জিনিস হয়ে যাবে। তো সেটা হচ্ছে যদি মাঝখানে শুধু এয়ার থাকে। তাহলে এই এয়ারের পারমিয়াবিলিটি আর রিলেটিভ পারমিয়াবিলিটি জিনিসটা বুঝলে। পারমিয়াবিলিটি জিনিসটা যদি আমরা বাংলা করতে যাই তাহলে সেটা হবে হচ্ছে মানে কতটা কোনো জিনিস ব্যাপ্তি নিতে পারে। কিরকম ব্যাপারটা,
যদি একটা এরকম আমরা পুকুর দেখি, এই পুকুরের মধ্যে জল আছে, এই জলের মধ্যে যদি আমি একটা ঢিল ফেলি তাহলে কি হবে, একটা এরকম এরকম ভাবে একটা তরঙ্গ তৈরি হবে যেটা পুকুরের একদম লাস্ট পার্ট অব্দি এসে পৌঁছতো, রাইট? কিন্তু এই মাঝখানটায় যদি জলের বদলে জল এতটা অবধি রয়েছে, এরপর এইখানটায় দেখা যাচ্ছে খানিকটা বালি রয়েছে, খানিকটা করে বালি রয়েছে, আবার এখানে জল রয়েছে, বালিটা একদম এই এতটা অবধি উঁচু, অর্থাৎ জলের লেয়ারের থেকে উঁচু। তাহলে এই তরঙ্গটা কি এই পাশের একদম জলগুলোকে পৌঁছতে পারবে বা আলোড়ন তুলতে পারবে? এই এই পার্টের জলগুলোতে পারবে না। তার কারণ কি, মাঝখানে বালি রয়েছে। তার মানে বোঝা যাচ্ছে যে কোনো একটা জায়গায় যদি আমরা কোনো কিছু একটাকে ব্যাপ্তির কথা ভাবি, সেখানে দুটো মেটেরিয়াল যদি আলাদা আলাদা থাকে তাহলে কিন্তু অনেকটাই ডিফারেন্স হয়। যেমন একটা জলে ঢিল ফেললে যতটা তাড়াতাড়ি একটা তরঙ্গ তৈরি হয় এবং সেটা যতটা বিস্তার লাভ করে, খুব ঘন কোনো তেল বা খুব ঘন কোনো জেলি জাতীয় জিনিসে যদি আমরা ঢিল ফেলি তাতেও কিন্তু একটা তরঙ্গ তৈরি হয়, কিন্তু সেটা কি বেশি দূর ছড়াতে পারে? পারে না। এবার ঢিলের অ্যামাউন্টটা কিন্তু সমান, ঢিলটা কিন্তু সেম সাইজের বড়, তাহলে কেন করতে পারে না? তার কারণটা হচ্ছে দুটো মেটেরিয়াল আলাদা। সেই জন্যই আমরা এখানে পারমিয়াবিলিটি জিনিসটা এনেছি। পারমিয়াবিলিটি এটা হচ্ছে ব্যাপ্তিযোগ্যতা, কতটা ব্যাপ্তি পেতে পারে একটা যে কোনো লাইনস অফ, মানে কোনো একটা ফোর্স যদি কোনো একটা জায়গার মধ্যে কতটা ব্যাপ্তি পেতে পারে, এটার জন্যই পারমিয়াবিলিটি জিনিসটা আনা হয়েছে। আচ্ছা, যাই হোক, এখন আমরা কি করব, আশা করি এগুলো তোমরা লিখে নিতে পেরেছো, আর না হলে পজ করে লিখে নেবে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই এফ তে এর ভ্যালুটাকে বসিয়ে দেবো। তাহলে এফ ইজিক্যাল টু কত হচ্ছে, m1 m2 বাই 4 পাই মিউ 0 মিউ আর ডি স্কোয়ার। আচ্ছা, এফ তো বল, তাহলে এর একক কি হবে? অবভিয়াসলি এর একক হবে নিউটন। আশা করি এটা তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। এখন আমাদের এই যে এই ম্যাগনেটিক মেটেরিয়ালগুলোতে আমি ধরেছিলাম যে m1 m2 এদের ম্যাগনেটিক পাওয়ার, তো এই ম্যাগনেটিক পাওয়ারটা তো নিশ্চয়ই কোনো একটা একক আছে, সেটা কি? এই ম্যাগনেটিক পাওয়ারের একক হিসেবে আমরা যেটাকে জানি সেটা হচ্ছে ওয়েবার, WB দিয়ে আমরা জেনারেলি ডিনোট করি, ওয়েবার। তো এই ওয়েবারটা ঠিক কি? ওয়েবারটা হচ্ছে, যদি ধরে নাও যে এখানে যে দুটো ম্যাগনেট আছে তার দুটো সমান সাইজের, তাহলে আমি ধরে নিলাম m1 আর এই m2 এই দুটো যেহেতু সমান, তাহলে m1 ইজ ইকুয়াল টু m2, বা আমি দুটোকে একসঙ্গে m ধরে নিচ্ছি। ওকে, তাহলে এই ফর্মুলাটা কিভাবে চেঞ্জ হবে? আর মাঝখানে এয়ার রয়েছে, এটা আমি ধরে নিলাম। তার মানে মিউ আর এর পার্টটা নেই, মিউ আরটা আমাদের এখান থেকে ডিসঅ্যাপিয়ার করছে। তো এখন এই ফর্মুলাটাকে যদি আমি রিরাইট করি তাহলে ব্যাপারটা কিরকম দাঁড়াবে? প্রথমত তখন এফ ইজিক্যাল টু হবে m1 আর m2 দুটোই m, তাহলে আমি উপরে লিখে দেবো m স্কোয়ার। আচ্ছা, বলতে ভুলে গিয়েছিলাম, আমি এখানে মাঝখানে দূরত্বটা নিয়েছি 1 মিটার। তাহলে আমরা দুটো জিনিস ধরে নিচ্ছি, তিনটে জিনিস ধরে নিচ্ছি, যে দুটো সেম ম্যাগনেট আছে, সেম ধরনের ম্যাগনেট আছে, দুটোরই ম্যাগনেটিক পাওয়ার হচ্ছে m, তাদের মধ্যে ডিস্টেন্স হচ্ছে 1 মিটার, এবং তাদের মাঝখানে শুধুই এয়ার বা ভ্যাকিউম রয়েছে। তাহলে এদের মধ্যে যে আকর্ষণ বল সেটা হবে হচ্ছে m স্কোয়ার বাই 4 পাই মিউ 0 ডি স্কোয়ার, ডি স্কোয়ার মানে এখানে 1 স্কোয়ার যেহেতু। তো এইটা যখন আমি পাচ্ছি, তখন যদি এফ এর মান, মানে এই যে এই বল, এটার মান যদি 62800 নিউটন পাওয়া যায়, তাহলে এই এম যেটা আমি এখানে ব্যবহার করেছিলাম, এম এর মান আমরা ধরব 1 ওয়েবার। কি বোঝা গেল? তার মানে যদি এবার তোমরা ব্যাক ক্যালকুলেশন করে বার করতে পারো যে এম এর ভ্যালুটা অ্যাকচুয়ালি কত আসছে, তো সেইটাকে আমরা ধরে নেব 1 ওয়েবার। তো এটার
যেহেতু আমরা জানি ইউনিট নিউটন, তাই আমরা এটাকে এন ধরে নিয়েছি। মনে রাখতে হবে যে যদি এইরকম একটা জিনিসের পর যদি আমি এইটা অ্যাচিভ করি, তাহলে জানতে হবে এম এর ভ্যালু 1 ওয়েবার। এখন দেখা গেল এটার পর আমি এটা অ্যাচিভ করলাম না, অন্য কিছু একটা অ্যাচিভ করলাম, তাহলে সেটাকে এটা দিয়ে ভাগ করলে যেটা পাবো তত ওয়েবার। এটা একদম কমন ব্যাপার। তাহলে একটা ম্যাগনেটের কতটা পাওয়ার সেটা আমরা ওয়েবারে ডিনোট করছি। এটা তোমাদের কাছে আশা করি ক্লিয়ার, তাই তো? এবং এই টোটাল যে ফোর্স সেটা আমরা ডিনোট করছি নিউটন দিয়ে, এবং তার ফর্মুলা হচ্ছে এটা। এই অবধি আশা করি তোমরা বুঝেছো, একটু ভেবে নাও। আচ্ছা, এবার আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্স। নাও ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্স জিনিসটা বলার আগে বলে নিই, যেটা পুরোপুরি একটা থিওরিটিক্যাল জিনিস, বাস্তবে এর কোনো অস্তিত্ব নেই। আমরা জাস্ট ব্যাপারটা বোঝার সুবিধার জন্য এটাকে তৈরি করেছি। এটা যদি একটা ম্যাগনেট হয়, এটা যদি নর্থ পোল হয়, এটা যদি সাউথ পোল হয়, তাহলে এরকম একটা জিনিস ভাবা হয় যে এখান থেকে কিছু লাইন্স অফ ম্যাগনেটিক ফোর্স বেরোচ্ছে, এবং সেগুলো এই পথটা অতিক্রম করে সাউথ পোল যেটা ম্যাগনেটের সেখানে গিয়ে মিট করছে। এদিক দিয়ে আসছে, একইভাবে এদিক দিয়ে আসছে, এরকমভাবে। এবার এটাকে 3 ডাইমেনশনালি ভাবো। যদি এটা একটা ম্যাগনেট হয়, তাহলে এই ম্যাগনেটটার এখান দিয়ে বেরিয়ে এসে এখানে যেমন আসছে, তেমনি এই সামনে দিয়ে বেরিয়ে কিন্তু এখানেও আসছে, এবং এদিক দিয়ে বেরিয়ে এদিকে যাচ্ছে। এটা 3 ডাইমেনশনাল ওয়েতে ব্যাপারটাকে ভাবতে হবে। তো এখন যেগুলো ম্যাগনেটিক লাইন্স আমরা দেখছি, এই ম্যাগনেটিক লাইন্সগুলো কি আছে জেনারেলি থিওরিটিক্যালি, যেগুলো ইনফাইনাইট অবধি বিস্তৃত, অর্থাৎ ইনফাইনাইট দূরত্ব ক্রস করে আবার এসে এখানে মিশছে, এরকমও কিন্তু ব্যাপারটা ভাবা হচ্ছে। এরকম ভাবে পুরো একটা ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্স আমরা ভাবি। তো এই ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্সটা কিন্তু অ্যাকচুয়ালি এক্সিস্ট করে না, এগুলো আমাদের বোঝার সুবিধার জন্য আমরা কল্পনা করে নিয়েছি। তো এই ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্স আমাদের বিভিন্ন জায়গাতে বিভিন্ন থিওরি বুঝতে সাহায্য করবে। আচ্ছা, তো পরবর্তী আমরা যে পার্টটা আসি সেটা হচ্ছে ম্যাগনেটিক ইন্টেন্সিটি। ম্যাগনেটিক ইন্টেন্সিটি কি? ম্যাগনেটিক ইন্টেন্সিটি হচ্ছে, যদি আমরা এটাকে ডিফাইন করতে চাই, তাহলে আমাদের বলতে হবে যে ম্যাগনেটিক ইন্টেন্সিটি হচ্ছে ইফ a material placed in a magnetic field experiences a magnetic momentum m, then the intensity of magnetization is defined as the magnetic moment per volume, যার ইউনিট হচ্ছে অ্যাম্পিয়ার পার মিটার। তাহলে আমরা কি জানলাম? ম্যাগনেটিক ইন্টেন্সিটি এটা হচ্ছে ইফ আ ম্যাটেরিয়াল placed in a magnetic field experiences a magnetic momentum m, then the intensity of magnetization is defined as the magnetic moment per volume area, sorry not volume area, volume, যার ইউনিট হচ্ছে অ্যাম্পিয়ার পার মিটার। তাহলে এই ম্যাগনেটিক মোমেন্ট ব্যাপারটা কি? আর তার আগে আমি যে বলছিলাম যে লাইন্স অফ ফোর্স, সেটাই বা আমরা কিভাবে বুঝতে পারি? তো সেটা আমরা একটুখানি এক্সপেরিমেন্ট করে দেখে নিই, চলো। ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্সের কথা তো আমরা বুঝলাম, তো এই ম্যাগনেটিক মোমেন্টাম ব্যাপারটা একটু বোঝা যাক।
তো এখানে টোটাল তিনটে চুম্বক শলাকা দেখা যাচ্ছে, একটা ট্র্যাডিশনাল চুম্বক শলাকা আর দুটো মিটার টাইপ চুম্বক শলাকা, যে দুটো এখানে রয়েছে এই দুটো মিটার টাইপ চুম্বক শলাকা। তো ব্যাপার হচ্ছে দেখা যাচ্ছে যে এগুলো প্রত্যেকটাই স্থির কন্ডিশনে রয়েছে, একটু হাওয়া পেয়ে এখন এইটা নড়াচড়া করছে, কিন্তু আদারওয়াইজ এটা এমনিতে স্থির কন্ডিশনে রয়েছে। তো এখন যদি এটা কোনো একটা এয়ারের ঝাপটাতে নড়তে শুরু করে, তাহলে বলবো আমরা এটা এয়ারের মাধ্যমে একটা গতি লাভ করলো, এয়ার ফ্লোর মাধ্যমে। কিন্তু যদি কোনো এয়ার ফ্লো না থাকে, শুধুমাত্র যদি একদম কিচ্ছু না, জাস্ট হঠাৎই এটা নড়তে শুরু করে, তাহলে সেটাকে আমরা কি বলবো? তাহলে আমরা এটা চোখে দেখতে পাবো যে এটা একটা গতি বা মোমেন্টাম লাভ করছে, কিন্তু কিসের জন্য লাভ করছে সেটা আমাদেরকে বুঝতে হবে, এবং আমরা বলবো যে সেই জিনিসটার জন্য মোমেন্টাম। তো দেখা যাক, আমি আপাতত আমার কাছে একটা জেম ম্যাগনেট রয়েছে, এই জেম ম্যাগনেটটা আমি যদি এটার কাছে নিয়ে যাই, তাহলে দেখা যাচ্ছে কিন্তু এটা একটা মোমেন্টাম লাভ করছে অটোমেটিক্যালি, একটা মোমেন্টাম কিন্তু এটা লাভ করছে, এটা গতি লাভ করছে। তো এটা কিসের জন্য হচ্ছে? এটা হচ্ছে এই ম্যাগনেটটার জন্য। তার মানে বোঝা যাচ্ছে এই ম্যাগনেটটার মধ্যে এমন কিছু আছে যেটা একে মোমেন্টাম লাভ করতে বাধ্য করছে। বা এটা যদি আমি একটু অন্যভাবে দেখি, যদি এই ম্যাগনেটটাকে আমি এখানে রাখি, জেম ম্যাগনেটটাকে, এখন আমার কাছে যে এই পেন্ডুলামটা আছে, এটা পেন্ডুলাম, এই পেন্ডুলামটাকে যদি আমি এর কাছাকাছি নিয়ে আসি, তাহলে দেখা গেল যে প্রথমত এটা একটা মোমেন্টাম লাভ করলো, তারপর কি হচ্ছে, তারপর এটা আস্তে আস্তে তার জায়গা থেকে সরে যাচ্ছে। তাহলে এইটাই হচ্ছে ম্যাগনেটিক মোমেন্টাম। এটার আমরা অন্যান্যভাবেও কিছু পরীক্ষা করে দেখতে পারি। আচ্ছা, আর একটা ব্যাপার হচ্ছে যে ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্স, যেটা আমি বলছিলাম, তার রেখাগুলো কিভাবে যায় সেটা এখানে আমরা দেখলে বুঝতে পারবো। এমনিতে এই দুটো একদম স্থির অবস্থায় ছিল, কিন্তু যখনই আমি এটাকে এখানে রাখলাম, দেখা যাচ্ছে যে এই দুটো একটা নির্দিষ্ট ডিরেকশানে ওরিয়েন্টেড হয়ে গেল। আবার যদি আমি এটাকে একটু চেঞ্জ করে রাখি, এটাকে আমি এইভাবে রাখছিলাম, যখনই আমি চেঞ্জ করলাম দেখা যাচ্ছে যে ওই যে কাঁটা দুটো তার ডিরেকশানও কিন্তু চেঞ্জ হয়ে গেল। আবার যদি আমি এটাকে এরকমভাবে রাখি, তাহলে দেখা যাচ্ছে আবার কিন্তু কাঁটাগুলোর ডিরেকশান চেঞ্জ হয়ে গেল। এটাকে আরও বেটার বোঝানো যাবে আর একটু পাওয়ারফুল ম্যাগনেট, যেমন হচ্ছে আমার এই যে পেন্ডুলামটা রয়েছে, এই পেন্ডুলামটাকে সামনে নিয়ে গেলে বোঝা যাবে। যত আমি এটাকে সরাবো এই কাঁটাগুলোর পজিশনও কিন্তু চেঞ্জ হবে, অর্থাৎ পরিষ্কার বোঝা যাচ্ছে কোনো একটা ফোর্সের জন্য ওরা একটা লাইনে অ্যালাইন্ড হয়ে যাচ্ছে। সেই ফোর্সটা কি, এইগুলো সবই কিন্তু আমরা জানবো। আর হচ্ছে যেটা, সেটা হচ্ছে ম্যাগনেটিক মোমেন্টামের আর একটা উদাহরণ দেখাই। এটা একটা ম্যাগনেটিক জোন ক্রিয়েট করা হয়েছে এই সিডিটার ওপর, ডিভিডিটার ওপর, চারটে খুব পাওয়ারফুল ম্যাগনেট রেখে। তো দেখা যাচ্ছে আমি যখনই পেন্ডুলামটা এখানে নিয়ে যাচ্ছি, সাধারণ অবস্থায় এটা দুললে যেরকম মোমেন্টাম তৈরি হতো, দেখা যাচ্ছে এখানে সম্পূর্ণ আলাদা কিছু একটা ঘটছে। তো এইটা হচ্ছে যে কোনো একটা ম্যাগনেটিক মেটেরিয়াল, সেটা যদি একটা ম্যাগনেটিক ফিল্ডে থাকে, দেখা যাচ্ছে এখানে চারটে ম্যাগনেট রয়েছে, তাহলে লিটারালি আমরা ধরে নিতে পারি যে এই চারটে ম্যাগনেটের যে লাইন্স অফ ফোর্স, সেগুলো এখানটাকে মানে একটা কনজাস্টেড একটা ম্যাগনেটিক জোন হিসেবে তৈরি করেছে বা ম্যাগনেটিক ফিল্ড হিসেবে তৈরি করেছে। তাই এখানে যখন আমি একটা কোনো ম্যাগনেটিক মেটেরিয়ালকে নিয়ে আসছি, তখন তার মধ্যে কিছুটা ফোর্স ইম্পার্টেড হচ্ছে, এবং সেই জন্য এটা একটু নর্মালের থেকে অন্যরকম বিহেভিয়ার করছে। আচ্ছা, তো তোমরা এক্সপেরিমেন্টে দেখলে একটা জিনিস আমি বললাম, সেটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড। তো এই ম্যাগনেটিক ফিল্ড জিনিসটা কি? ওয়েল, ম্যাগনেটিক ফিল্ড যদি আমরা দেখতে চাই, তাহলে ম্যাগনেটিক ফিল্ড জিনিসটা যদি আমরা দেখি, তাহলে ইট ইজ দ্য স্পেস in which a magnetic pole, মানে
নর্থ পোল বা সাউথ পোল যেটা খুশি হতে পারে, experiences force is called a magnetic field. এটা হচ্ছে ডেফিনিশন। মানে কি, আমরা দেখছি যে একটা যে কোনো জায়গা যেখানে গেলে ওই একটা ম্যাগনেটের পোল কোনো একটা ফোর্স অনুভব করছে, তাহলে সেটাকে আমরা বলবো ম্যাগনেটিক ফিল্ড। এরপরে আমাদের যেটা এই ম্যাগনেটিক ফিল্ড থেকে আমরা রেফারেন্স টেনে যে জিনিসটা এখানে দেখব, সেটা মোস্ট ইম্পর্টেন্ট ইন কেস অফ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, সেটা হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্স। আশা করছি তোমরা এগুলো সবকটা লিখে রাখছো, কারণ এগুলো কিন্তু তোমাদের বুঝতে পরে কাজে লাগবে। তো আমাদের ম্যাগনেটিক ফ্লাক্স এটাকে ডিফাইন করতে গেলে আমাদের কি লিখতে হবে? নাও দিস ম্যাগনেটিক ফ্লাক্স ইজ দ্য অ্যামাউন্ট অফ magnetic field one magnetic pole can produce. মানে কোনো একটা ম্যাগনেটিক পোল যতটা অ্যামাউন্টের ফ্লাক্স প্রডিউস করতে পারে, আই মিন যতটা অ্যামাউন্টের ফিল্ড প্রডিউস করতে পারে, সেটাকে ফ্লাক্স বলছে। তো এবার এই যে ফিল্ড, এইটা প্রডিউস করার ব্যাপারটা ভাবতে গেলে দেখবে বেশ অসুবিধা হচ্ছে। মানে এটা একটা জায়গা, সেই জায়গাটা কি এই ম্যাগনেটটা তৈরি করছে? না, তা তো নয়। ওই জায়গাটার একটা বাউন্ডারি, যেটার মধ্যে গেলে একটা ম্যাগনেট একটা ফোর্স অনুভব করছে, সেটা কোনো একটা ম্যাগনেটের পোল তৈরি করছে। তাহলে সেটাকে বুঝতে গেলে, সহজে বুঝতে গেলে, সহজে কল্পনা করতে গেলে আমরা যেটা আর কি ভাবতে পারি, সেটা হচ্ছে ম্যাগনেটিক ওই লাইনস অফ ফোর্স। অর্থাৎ কোনো একটা জায়গাতে যতটা ম্যাগনেটিক লাইনস অফ ফোর্স আছে, সেটাকে আমরা ততটা বেশি ফ্লাক্স আছে হিসেবে ধরে নেব। এটা খুব সিম্পল একটা হিসেব, সেটা হচ্ছে নাম্বারস অফ লাইনস অফ ফোর্স। এটা কি আমরা ফ্লাক্স হিসেবে ধরে নেব। অর্থাৎ যেখানে যত বেশি লাইন আছে, সেটাই হচ্ছে আমাদের, সেখানে আমাদের তত বেশি ম্যাগনেটিক ফিল্ডটা স্ট্রং, তাহলে সেখানে ফ্লাক্স তত বেশি। তো ফ্লাক্সকে আমরা ডিনোট করি একটা গ্রিক ওয়ার্ড দিয়ে, যেটা হচ্ছে ফাই। না, এইটাকে ভালো করে মনে রেখে দাও, এই ফ্লাক্সের ডেফিনেশনটাও ভালো করে বুঝে রাখো, কারণ ইন ফিউচার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর বহু জায়গায় এই ফ্লাক্স জিনিসটা তোমাদের ভীষণ রকমের কাজে লাগবে। তো এই ফ্লাক্সকে কিন্তু আমরা যেটা দিয়ে প্রকাশ করি, সেটা হচ্ছে ওয়েবার। আমি আগেই দেখিয়েছি ওয়েবার কাকে বলে, এবং ওয়েবার অ্যাকচুয়ালি মানে কোন জায়গাতে আমরা দেখিয়েছি সেটাকে ভেবে দেখো, বা সেটাকে তোমাদের নোটবুকটাকে খুলে দেখে নাও আমরা কোথায় ওয়েবারকে দেখিয়েছি। তো এই ফাই এর অ্যামাউন্টটা কিন্তু আমরা, ইউনিটটাকে কিন্তু আমরা ওয়েবার হিসেবে পাচ্ছি। এবার এই ফাই এর ভ্যালু যদি 1 ওয়েবার হয়, তাহলে জানতে হবে যে সেটা এই 1 ওয়েবার যতটা ফ্লাক্সকে বোঝাচ্ছে, সেটার মানে হচ্ছে 10⁸ লাইনস অফ ফোর্স। এটা একটা কনসিডারেশন, যেটা ধরা হয় যে 1 ওয়েবার মানে হচ্ছে সেই জায়গাটার মধ্যে দিয়ে 10⁸ নাম্বারস অফ লাইনস অফ ফোর্স গেছে। এবার এটার কোনো অ্যাকিউরেসির কোনো ব্যাপার নেই, কারণ এটা একটা মানে হাইপোথেটিক্যাল একটা জিনিস, এটা আদৌ এক্সিস্ট করে না লাইনস অফ ফোর্স, আমাদের জাস্ট বোঝার জন্য এটা আমরা ধরে নিচ্ছি, এবং এটা আমাদের ইন ফিউচার অনেক ইকুয়েশনের ক্ষেত্রে কাজে লাগবে। আশা করি তোমরা তাহলে এই ফ্লাক্সের ব্যাপারটা বুঝেছো, এবং এটা তোমরা নোট ডাউন করে নিয়েছো। চলো নেক্সট যে জিনিসটায় যাই, সেটা হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি। তো ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটিটাকে আমরা কিভাবে বলতে পারি?
ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি হচ্ছে দ্য ফ্লাক্স পার ইউনিট এরিয়া which is at right angle with the flux lines. তার মানে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, যদি এই ধরনের একটা কিছু থাকে, একটা কন্ডাক্টরের এরিয়া যদি এরকম হয়, তাহলে এর মধ্যে দিয়ে রাইট অ্যাঙ্গেলে যে ম্যাগনেটিক লাইনস অফ ফোর্স গুলো যাচ্ছে তার যে ইন্টেন্সিটি সেটাকে আমরা বলবো ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি। তো এটাকে আমরা কিভাবে লিখতে পারি? ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি জেনারেলি বি দিয়ে ডিনোট করা হয়, বি। তাহলে বি ইজ ইকুয়াল টু ফাই বাই এ। কারণ কি, এই যে এরিয়া এবং ফাইটা কি, এই নাম্বার অফ লাইনস অফ ফোর্স আমি আগেই অলরেডি বলে দিয়েছি। তাহলে এর ইউনিটটা কি হবে? অবভিয়াসলি ফাই এর ইউনিট কি, ওয়েবার, আর এরিয়ার ইউনিট কি, মিটার স্কয়ার। তাহলে বি হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি। মানে সহজভাবে একটা জায়গা দিয়ে যদি মাত্র 3-4টে লাইনস অফ ফোর্স যায়, তাহলে সেই জায়গাটাতে ম্যাগনেটিক ফ্লাক্সের ঘনত্ব আমি যতটা বলবো, সেখান থেকে যদি অন্তত 100টা লাইন যায় কি 50টা লাইন যায় কি 1000টা লাইন যায়, তাহলে সেই জায়গাতে ম্যাগনেটিক ফ্লাক্সের ঘনত্বটা আমি অনেক বেশি বলবো। সেটাকেই আমি ঠিক এই ফর্মুলাটা দিয়ে বোঝাচ্ছি যে ফাই বাই এ, অর্থাৎ একটা ইউনিট এরিয়ার মধ্যে কতটা অ্যামাউন্টের ম্যাগনেটিক ফ্লাক্স লিঙ্কিং হচ্ছে। হ্যাঁ, আমি এই কথাটা যেটা বলিনি সেটা হচ্ছে লিঙ্কিং। কথাটা কি, লিঙ্কিং মানে হচ্ছে ঠিক এই জিনিসটা, অর্থাৎ কতটা অ্যামাউন্ট অফ ম্যাগনেটিক ফ্লাক্স এর মধ্যে দিয়ে পাস করছে, দ্যাট ইজ কল্ড ম্যাগনেটিক ফ্লাক্স লিঙ্কেজ। নাও এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট টার্ম যেটা কিন্তু তোমাদের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ কাজে লাগবে। তাহলে এটা হলো বি, বি ইজ ইকুয়াল টু ফাই বাই এ। আচ্ছা, আরেকটা জিনিস আমি যেটা বলে রাখি সেটা হচ্ছে ম্যাগনেটিক ফোর্স সম্বন্ধে আমি যেটা বলেছিলাম, অর্থাৎ যেটা প্রথমেই একদম বলে দিয়েছিলাম যে ওই m1 ইন্টু m2 বাই 4 পাই মিউ 0 মিউ আর ডি স্কোয়ার, এরকম একটা ভ্যালু বলেছিলাম। তো সেটাকে আমরা জেনারেলি এইচ দিয়ে ডিনোট করি ম্যাগনেটিক ফোর্সকে, যার ভ্যালু হচ্ছে নিউটন। তো এই এইচটা কিন্তু এই বি এর সঙ্গে একটা সমানুপাতিক সম্পর্কে আছে, এবং দেখা গেছে যে যদি আমি বি আর এইচ এর মধ্যে একটা রেশিও নিই, এই বি আর এইচ এর রেশিওটা হবে হচ্ছে মিউ। মিউ কি, মিউ হচ্ছে এই অ্যাবসলিউট পারমিয়াবিলিটিটা, অর্থাৎ মিউ 0 ইন্টু মিউ আর, এটাকে হচ্ছে মিউ। এটা কিন্তু একটা অবজারভেশন, যেটা হচ্ছে যে যদি আমি এইচ আর বি এর মধ্যে সম্পর্ক দেখি, তাহলে বি আর এইচ এর যে আমরা রেশিওটা পাবো সেটা হচ্ছে মিউ। অর্থাৎ বোঝা যাচ্ছে যে এই ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি ম্যাগনেটিক ফোর্সের ওপর ফুললি ডিপেন্ডেন্ট। এবার সেটা আবার কাদের ওপর ডিপেন্ডেন্ট, সেটা হচ্ছে এই মানে পারমিয়াবিলিটির ওপর, সেটা হচ্ছে ডিপেন্ডেন্ট। নেক্সট যে জিনিসটা আমরা দেখব সেটা হচ্ছে একটা যদি কোনো কারেন্ট ক্যারিং কন্ডাক্টর, মানে ধরো কোনো একটা তার, কোনো একটা তারের মধ্যে দিয়ে কি হচ্ছে, কোনো একটা তারের মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত হচ্ছে। এখন সেই তারটাকে যদি আমি একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে রাখি, তাহলে তার মধ্যে ঠিক কি ঘটবে? এটা যদি একটা তার হয়, এই তারটার মধ্যে দিয়ে কারেন্ট ক্যারিং হচ্ছে, অর্থাৎ ইলেকট্রনস ফ্লো হচ্ছে। তাহলে এই তারটাকে যদি আমি একটা ম্যাগনেটিক এরিয়াতে রাখি, এখানে একটা ম্যাগনেট রয়েছে, এখানে একটা ম্যাগনেট রয়েছে, এটা হয়তো নর্থ পোল, এটা সাউথ পোল, এটা একই ম্যাগনেটের দুটো পোলও হতে পারে, ডাজন্ট ম্যাটার। যদি একটা ইউ শেপ ম্যাগনেট কেউ তৈরি করতে পারে এরকম ভাবে, সি এর মতো দেখতে, তাহলে তার অবভিয়াসলি নর্থ আর সাউথটা একই জায়গা থেকে এরকম ভাবে হবে। অথবা যদি কেউ একটা ইলেকট্রোম্যাগনেট তৈরি করে, যে ইলেকট্রোম্যাগনেটটার মধ্যে এটাকে কন্ট্রোল করা যাবে নর্থ আর সাউথটা, তো সেক্ষেত্রে ম্যাগনেটিক লাইনস অফ ফোর্সটা ঠিক এইরকম ভাবে হবে। এই অবস্থায় এর ভেতরে যে ইলেকট্রিক্যাল কারেন্টটা ফ্লো করছে, তার জন্য এই তারের ওপর কি কিছু ঘটবে?
সেটাই হচ্ছে আমাদের এখানে বিবেচ্য। সেই জন্য এটাকে আমরা বলছি যে কারেন্ট ক্যারিং কন্ডাক্টর ইন এ ম্যাগনেটিক ফিল্ড। তার কি বিহেভিয়ার? ওয়েল, একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টর যদি একটা ম্যাগনেটিক ফিল্ডে থাকে তাহলে কি হচ্ছে, সে একটা ফোর্স অনুভব করছে। কেন ফোর্স অনুভব করছে, সেই ফোর্স অনুভব করাটা কেন সেটা জানতে গেলে তোমাদেরকে আমার এর আগের একটা ভিডিও দেখতে হবে। সেটা তোমরা এখানে একটা লিঙ্ক দিচ্ছি, এই লিঙ্কটায় ক্লিক করলে তোমরা আগের ভিডিওটা দেখতে পাবে যে কেন এটা ওই রকম একটা ফোর্স অনুভব করে। যাই হোক, তো সেটা তোমরা সময় করে ভিডিওটা দেখে নিও। এখন শুধু এইটুকু জেনে রেখো যে যদি একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টর একটা ম্যাগনেটিক ফিল্ডে থাকে তাহলে সে কিন্তু একটা ম্যাগনেটিক ফোর্স অনুভব করে, মানে ম্যাগনেটিক ফোর্স নয়, ইটস অ্যাকচুয়ালি মেকানিক্যাল ফোর্স অনুভব করে। এবং সেই মেকানিক্যাল ফোর্সটাকে যদি আমরা আর কি ভাবি সেটার দ্বারা কি হয়, সেটার দ্বারা হচ্ছে এই যে তারটা এটা একটা মোশন লাভ করে, একটা মোমেন্টাম লাভ করে। এবং এর প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে তোমরা যেখানে যেখানে মোটর দেখেছো সেখানে সেখানে ঠিক এই একই উপায়ে কিন্তু মোটরে ওই রোটেশনাল স্পিডটা জেনারেট করা হচ্ছে। অর্থাৎ ওর ভেতরে দুটো ম্যাগনেট রয়েছে, দুটো কি তারও বেশি ম্যাগনেটিক পোলস রয়েছে, এবং মাঝখানে একটা কয়েল রাখা হচ্ছে। কয়েলটা কি বেসিক্যালি একটা কন্ডাক্টর, একটা তার যার মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করছে। তো সেটাকে যখন এখানে রাখা হচ্ছে, যখন তার মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করছে তখন সেটা একটা মোশন অনুভব করছে, এবং যেহেতু সেটা একটা নির্দিষ্ট জায়গায় আটকানো একটা প্রান্ত, তাই তার মোশনটা হচ্ছে এরকম রোটেশনাল মোশন। ঠিক আছে, তো এই রোটেশনাল মোশনটা কাজে লাগিয়ে কিন্তু চারদিকে ফ্যান চলছে, ধরো মোটর চলছে, পাম্প চলছে, এভরিথিং ঘটছে। তো এই যে এই কারেন্ট ক্যারিং কন্ডাক্টরটা একটা ফোর্স অনুভব করে, সেই ফোর্সটাকে যদি আমরা এখানেতে ডিনোট করতে চাই যে এফ দিয়ে, আবার এফ দিয়ে আমি ডিনোট করলাম, তাহলে সেটাকে আমরা এই রকম হিসেবে পাবো BIL। ওয়েল, আইটাকে বড় হাতের লিখি, জেনারেলি কারেন্ট যখন আমরা আই দিয়ে বুঝি তখন আমরা এরকম বড় হাতের লিখবো BIL। তো এই BIL এর মধ্যে বিটা কি তোমরা অলরেডি জেনে গেছো, আইটা কি? আইটা হচ্ছে কারেন্ট ক্যারিং কন্ডাক্টর, তার মধ্যে যে কারেন্টটা প্রবাহিত হচ্ছে সেই কারেন্টের ভ্যালুটা হচ্ছে আই, আর এলটা হচ্ছে লেন্থ অফ দ্য কন্ডাক্টর। BIL এটা হচ্ছে এফ এর ফর্মুলা। নাও এফ যেহেতু ফোর্স, তাহলে এরও ভ্যালু যে ইউনিট হবে সেটা হবে নিউটন, এই নিয়ে কোনো সন্দেহের জায়গা নেই। তাহলে BIL এর মধ্যে বিটা কি হচ্ছে, বিটা হচ্ছে ওই যেটা ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি, আইটা হচ্ছে কারেন্ট ফ্লোয়িং থ্রু দিস কন্ডাক্টর, অ্যান্ড এলটা হচ্ছে লেন্থ অফ দিস কন্ডাক্টর, যেটা কিনা এই জায়গাটার মধ্যে আছে। অর্থাৎ দেখো এখানে একটা কন্ডাক্টর দেখানো হচ্ছে, যে কন্ডাক্টরটা কিন্তু এইটুকু পার্ট শুধু ম্যাগনেটের মধ্যে রয়েছে, তার মানে এইটুকু জায়গার যে এফেক্টিভ লেন্থটা এটা কিন্তু এখানে আমরা ক্যালকুলেট করব। ওকে, এটা আশা করি বুঝতে কারোর অসুবিধা নেই। এবং এটার ওপরেই কিন্তু বেস করে আমরা একটা জিনিস ফিজিক্সেও পড়ে এসছো তোমরা আশা করি, সেটা হচ্ছে ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল, যেটাকে আমরা জেনারেলি মোটর রুল বলি। আর একটা আছে রাইট হ্যান্ড রুল, সেটাকে আমরা জেনারেটর রুল বলি। তো এই মোটর রুলটা কি বলছে, আমি যদি বাঁ হাতটাকে এরকম ভাবে রাখি, দেখে রাখো, তোমরা জানো তাও বলছি, এইটা যদি ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন হয়, এই যে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন, এইটা যদি কারেন্ট ক্যারিং কন্ডাক্টরের ডিরেকশন হয়, দেখতে পাচ্ছ এটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টরের কারেন্টের ডিরেকশন, এটা ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন, তাহলে আমাদের এই বুড়ো আঙুলটা কি দেখাবে, কোন দিকে এই মোশনটা এর মধ্যে তৈরি হবে। অর্থাৎ আমি এখানে একটা জিনিস বানিয়ে রেখেছি, দেখতে পাচ্ছ তোমরা, জেনারেলি কয়েলগুলো এরকমই দেখতে হয়। কোনো একটা যদি মোটরকে খোলা হয় তাহলে মোটরের এক এক পিস কয়েলকে এই ধরনের দেখতে হয়। অনেকগুলো কয়েল দিয়ে একটা মোটর তৈরি হয়, খুব বড় মোটরের ক্ষেত্রে। তো এখানে আমি এটা খবর কাগজ দিয়ে বানিয়েছি জাস্ট তোমাদের বোঝার জন্য। তো দেখতেই পাচ্ছ এটা একটা কয়েল, এই কয়েলটার একটাই তার আর কি আমরা ধরে নেবো, সেই একটাই তার এখান থেকে শুরু হয়েছে এবং এখানে গিয়ে শেষ হয়েছে, এটাকে একটা জাস্ট নির্দিষ্ট শেপ দেওয়া হয়েছে। তো এখন তোমরা এটাকে এইখানে রাখলে আশা করছি বুঝতে পারছো যে উপরে নর্থ পোল আছে, ধরো তলায় সাউথ পোল আছে, এর মধ্যে দিয়ে কারেন্টটা যেটা সেটা এইদিকে ক্যারিং হচ্ছে, অর্থাৎ এই দিক দিয়ে ঢুকছে, এই যে নীল পার্টটা দেখতে পাচ্ছ এই নীল পার্টের দিক দিয়ে ঢুকছে এবং এই লাল পার্টের দিক দিয়ে বেরিয়ে আসছে কারেন্টটা, মানে এইরকম ভাবে ফ্লোটা হচ্ছে। তাহলে এখান দিয়ে কারেন্টের ডিরেকশন এটা, ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন এইটা ম্যাগনেটিক ফ্লাক্সের,
তাহলে এ যে ফোর্সটা অনুভব করবে সেটা কিরকম, যদি এই হয় বেসিক্যালি এই যদি হয় জিনিসটা, তাহলে এর যে ফোর্সটা অনুভব করার কথা সেটা হচ্ছে এই রকম, অর্থাৎ এটা এই রকম ঘোরার চেষ্টা করবে। এরকম যাওয়ার চেষ্টা করা মানে কি হচ্ছে, একটা রোটেশনাল মোশন পাচ্ছে। এবং একইভাবে দেখো এটার ক্ষেত্রে কারেন্ট ক্যারিং এর দিকটা কিন্তু উল্টো, এটার ক্ষেত্রে এদিকে, এটার ক্ষেত্রে এদিকে, অর্থাৎ এর ক্ষেত্রে কিন্তু ম্যাগনেটিক লাইনস অফ ফোর্সটা একই দিকে থাকবে কিন্তু কারেন্ট ক্যারিং এর দিকটা এইদিকে হবে, অর্থাৎ এ কিন্তু আবার এই দিকে আসার চেষ্টা করবে। তাহলে এই দিকে আসার চেষ্টা করা মানেটা হচ্ছে এই এইদিকে যাওয়ার চেষ্টা করবে, এইদিকে আসার চেষ্টা করবে, তার ফলে আমরা কি পাবো, দুটোর কম্বিনেশনে যেটা পাবো সেটা হচ্ছে একটা রোটেশনাল মোশন পাবো, অর্থাৎ যেটার কথা আমি বলছিলাম। তার মানে একটা ম্যাগনেটিক ফিল্ডে যদি একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টর রাখা হয় তাহলে তার কি বিহেভিয়ার হয়, তাতে কি মানে আর কি আমরা অ্যাচিভ করতে পারি সেটা তাহলে বুঝতে পারলে। এটা হচ্ছে এসি ফান্ডামেন্টালসের একটা অন্যতম ইম্পর্টেন্ট জিনিস, এইটা কনসেপ্ট বিল্ড আপের জিনিস। এটা যদি তোমরা এখন ভালোভাবে বুঝে যাও তাহলে তোমাদের সেকেন্ড ইয়ার এবং নেক্সট কামিং ইয়ারগুলোতে কিন্তু অনেকটা সুবিধা হবে। আচ্ছা, তো এরপর আরেকটা ব্যাপার যেটা বলি সেটা হচ্ছে, অলরেডি তোমরা এটা বুঝতে পারছো এফ ইজিক্যাল টু বিআইএল নিউটন, এটা তোমাদের মাথায় রাখবে, কারণ এরপর আমি যেটা বোঝাতে যাচ্ছি সেটা হচ্ছে যদি এই রকম লাইনস অফ ফোর্স থাকে, এর মধ্যে কন্ডাক্টরটা যদি এরকম যেরকম আমি দেখিয়েছিলাম এরকম যদি না থাকে, আচ্ছা ধরে নিলাম যদি এইরকম একটা কন্ডাক্টর থাকে, তাহলে তার যদি লেন্থ এল হয় এফেক্টিভ লেন্থ, তাহলে আমরা সেটা দিয়ে বিআইএল ক্যালকুলেট করব। কিন্তু কন্ডাক্টরটা যদি এইভাবে প্লেসড না হয়ে এই সেম লেন্থের কন্ডাক্টর যদি এইভাবে প্লেসড হয়, দেখো কন্ডাক্টরের দৈর্ঘ্য কিন্তু সেম আছে কিন্তু সেটা একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে ইনক্লাইন্ড হয়ে গেছে। যেহেতু একটা নির্দিষ্ট অ্যাঙ্গেল, এটা যদি আমাদের মিডল লাইনটা হয়, একটা নির্দিষ্ট অ্যাঙ্গেল থিটায়ও কিন্তু ইনক্লাইন্ড হয়ে গেছে। এবার যেহেতু নির্দিষ্ট একটা লাইন মানে অ্যাঙ্গেল থিটায় ইনক্লাইন্ড হয়ে গেছে, দেখো এদিকের লাইনস অফ ফোর্সটা কিন্তু ওর মধ্যে দিয়ে যাচ্ছে না, এদিকের লাইনস অফ ফোর্সটাও কিন্তু ওর মধ্যে দিয়ে যাচ্ছে না, এই মাঝের গুলো জাস্ট ওর মধ্যে দিয়ে যাচ্ছে। তাহলে ওই যে ফ্লাক্স লিঙ্কিং যেটার কথা আমি বলেছিলাম সেটা কি সমান হবে প্রথমটার সঙ্গে? এটা কখনোই সমান হবে না। এটার জন্য আমরা যে ফর্মুলাটা ইউজ করি সেটা হচ্ছে, তখন এফেক্টিভ লেন্থটা হয়ে যাবে এল সাইন থিটা। এটা হয়ে যাবে এফেক্টিভ লেন্থ। তাহলে এইটাকে দিয়ে যদি আমি ওই টোটাল এফ এর ফর্মুলাটা লিখি, তাহলে এফ ইজিক্যাল টু বিআইএল, তাহলে এল এর ভ্যালু এখন নতুন ভ্যালুটা হচ্ছে এল সাইন থিটা, তাহলে আমার নতুন ফর্মুলাটা হবে হচ্ছে এফ ইজিক্যাল টু বিআই এল সাইন থিটা। আচ্ছা, এখন কোয়েশ্চেন আসতে পারে যে আমি সাইন থিটা কেন বলছি, সেটা আমি পরে বোঝাচ্ছি সাইন থিটা কেন বলছি, এরপরেই আমি সেটাকে বোঝাচ্ছি তোমাদেরকে। ওয়েল, আর একটা জিনিস জেনে রাখা দরকার, সেটা হচ্ছে যদি আমরা কোনো জায়গাতে একটা অ্যাঙ্গেল বোঝাতে চাই, তাহলে যখনই আমরা কোনো একটা অ্যাঙ্গেল বোঝাতে চাইব, যদি এই লেন্সটা ফিক্সড থাকে, এই লেন্সটা যদি চেঞ্জ না হয়, তাহলে এইখানে যখন এই সেম জিনিসটাই রয়েছে তখন অ্যাঙ্গেলটা কত, জিরো। আমরা যদি এটা থেকে এটার উপর একটা লম্ব অঙ্কন করার চেষ্টা করি, এক্ষেত্রে লম্বটা অঙ্কন করা যাচ্ছে না, কিন্তু এই অবস্থায় যদি আমি চেষ্টা করি তাহলে কিন্তু লম্বটা অঙ্কন করা যাচ্ছে। এখন এখানে যে অ্যাঙ্গেলটা আছে সেটা যদি থিটা হয়, তাহলে এই যে জিনিসটা, অর্থাৎ এই যতটার মধ্যে দিয়ে এই যে লাইনস অফ ফোর্সটা যাচ্ছে সেটা তো আমার টোটালটার মধ্যে দিয়ে যাচ্ছিল প্রথম ক্ষেত্রে, নেক্সট ক্ষেত্রে কতটার মধ্যে দিয়ে যাচ্ছে সেটা এইটুকু অংশ, অর্থাৎ একটা সমকোণী ত্রিভুজের ভূমি। তাহলে সমকোণী ত্রিভুজের ভূমিটাকে আমি কি দিয়ে এখানেতে ডিনোট করতে পারি, একটা অ্যাঙ্গেলের একটা ইকুয়েশন হিসেবে ডিনোট করতে পারি। তাহলে সেটা কত, সেটা হচ্ছে এইটার অনুপাত। এখন এটা যদি আমি জানি তাহলে কিন্তু আমি এইটার দৈর্ঘ্যটা পেয়ে যাব। আর আমরা এটাও জানি এই দুটোর অনুপাত থেকেই কিন্তু এই থিটার
একটা ভ্যালু বার করা হয় যেটাকে বলা হয় সাইন থিটা। সেটাকে আমরা কিভাবে লিখি? লম্ব বাই ভূমি। তাহলে এই যে ট্যানজেন্টটা রয়েছে, এই ট্যানজেন্ট বলছি, এই পারপেন্ডিকুলার লাইনটা যেটা রয়েছে এটা বাই এই যে অতিভুজটা রয়েছে, এইটা যদি আমি জানতে পারি এই দুটো দৈর্ঘ্য, তাহলে কিন্তু থিটার ভ্যালুটা, তাহলে কিন্তু এই সাইন থিটার ভ্যালুটা আমি পেয়ে যাব। ওয়েল এগেন আমি যদি থিটার ভ্যালু জানি তাহলে কিন্তু এই দুটো দৈর্ঘ্য আমার পক্ষে বের করা কোনো অসুবিধা নয়, এবং তার থেকে আমরা ব্যাক ক্যালকুলেশন করে এই দৈর্ঘ্যটাও পেয়ে যাবো, অর্থাৎ এফেক্টিভ লেন্থটা। আশা করছি এটা বুঝতে কোনো অসুবিধা হলো না। এর পরের যে পার্টটায় আমি যাচ্ছি সেটা হচ্ছে কিভাবে এই ইএমএফটা ইনডিউস হচ্ছে, তার ক্ষেত্রে কি কি রুলস আছে সেগুলো আমরা আলোচনা করব। এই জায়গাটা আশা করি বোঝা গেছে, কোনো অসুবিধা হয়নি। এখন এই কতটা অ্যামাউন্টের জায়গা এখানেতে আমরা পাচ্ছি যখন ও ইনক্লাইন্ড থাকছে, সেটাকে আমরা যেহেতু থিটা দিয়ে ডিনোট করছিলাম, তো এই থিটাটা আমরা অন্য আরেকটা ফর্মে কিন্তু ডিনোট করতে পারি, যেটা হচ্ছে ওমেগা টি। অর্থাৎ যদি একটা অ্যাঙ্গুলার মোমেন্টাম থাকে কোনো ক্ষেত্রে, অর্থাৎ একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলের পরিপ্রেক্ষিতে ঘুরছে, অর্থাৎ একটা যদি একটা সার্কুলার পাথে এরকম ভাবে ঘুরতে থাকে, তাহলে সেই গতিটা যদি ওমেগা হয় উইথ রেসপেক্ট টু 1 সেকেন্ড টাইম বা সেকেন্ড, 1 সেকেন্ড বা সাম সেকেন্ড, মানে টাইম কিছু একটা, তখন আমরা থিটাকে ওমেগা টি দিয়ে ডিনোট করতে পারি। এটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। অর্থাৎ ইউনিফর্ম অ্যাঙ্গুলার ভেলোসিটি, ইউনিফর্ম কেন বললাম? কারণ এই মুহূর্তে এতটা স্পিডে ঘুরে গেল, তারপর আস্তে ঘুরলো, আবার এতটা স্পিডে ঘুরলো, আস্তে ঘুরলো, এটা নয়। একদম নির্দিষ্ট একটা সমান স্পিডে ঘুরতে হবে, তবেই কিন্তু আমরা এটা কনসিডার করতে পারবো। ইউনিফর্ম অ্যাঙ্গুলার ভেলোসিটি ইজ ওমেগা, ঠিক আছে, পার সেকেন্ড। তো এটাকে আমি ওমেগা টি ধরতে পারি, রাইট? তার মানে থিটা ইজ ইকুয়াল টু ওমেগা টি, এটা কিন্তু মাথায় রেখে দিতে হবে। এরপরে আমরা যেটা অ্যাকর্ডিং টু লেন্স থিওরেম যেটা আমরা জানবো, সেটা হচ্ছে যে শুধু কিন্তু একটা ম্যাগনেটিক যদি ফিল্ড দেখি, তার মধ্যে যদি একটা কন্ডাক্টর থাকে, তাহলে কিন্তু তার খুব একটা কিছু চেঞ্জ হবে না যতক্ষণ না তাতে কারেন্ট ক্যারিং হবে। সেরকম ভাবেই কারেন্ট ক্যারিং হলে সে যেমন একটা মোশন লাভ করছে, তেমন ভাবেই উল্টোটা যদি আমরা ভাবি যে আমি ওটাকে একটা মোশনে ইউনিফর্ম ভেলোসিটিতে ঘোরাচ্ছি, তাহলে ওর মধ্যে কি হবে? আমরা জানি যে প্রত্যেক ক্রিয়ার একটা সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। তাই আমরা যখন ওই কন্ডাক্টরটাকে একটা ম্যাগনেটিক ফিল্ডে রেখে ওটাকে একটা ইউনিফর্ম অ্যাঙ্গুলার ভেলোসিটি ওমেগা টিতে যখন ঘোরাবো, তখন যে কোনো একটা পয়েন্টে যদি আমরা দেখি, তাহলে তার মধ্যে দিয়ে কিন্তু কারেন্ট ফ্লো করবে। তো কোনো একটা পয়েন্টে যদি আমরা সেটাকে থামিয়ে দিই, বা মানে কোনো একটা জায়গায় সেটা চলছে, আমি জাস্ট একটা ক্রস সেকশন নেওয়ার মতো করে একটা জাস্ট স্ন্যাপশট নিলাম। তোমরা স্ন্যাপশট ব্যাপারটার সঙ্গে পরিচিত, কোনো একটা ভিডিও চলছে, ভিডিওটা চলছে, তার মাঝখানে যে কোনো একটা জায়গায় আমি জাস্ট একটা স্ন্যাপশট নিয়ে নিলাম। সেরকম ভাবেই যদি একটা ইউনিফর্ম ভেলোসিটিতে আমি ঘোরাচ্ছি একটা কয়েলকে ম্যাগনেটিক ফিল্ডের মাঝখানে, তা কোনো একটা জায়গায় জাস্ট একটা স্ন্যাপশট নিলাম যে সেই পয়েন্টটায় কি ঘটনা ঘটছে, দেখা যাচ্ছে যে তার মধ্যে দিয়ে এই পুরো টাইমটার জন্য কারেন্ট ফ্লো করছে। এটাকে বলা হয় ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। এবং এই ইন্ডাকশনটা কিসের, মানে কি হচ্ছে, বেসিক্যালি ইএমএফ ইনডিউস হচ্ছে এর মধ্যে। ইএমএফটা কি? ইএমএফ হচ্ছে দুটো, এই কয়েলের দুটো প্রান্তের মধ্যে একটা ভোল্টেজের ডিফারেন্স তৈরি হচ্ছে, অর্থাৎ একটা পোটেনশিয়াল ডিফারেন্স তৈরি হচ্ছে এই দুটো প্রান্তের মাঝখানেতে। কিসের জন্য তৈরি হচ্ছে? অবভিয়াসলি এই যে আমি ঘোরাচ্ছি এবং ম্যাগনেটিক ফিল্ডে ঘোরাচ্ছি তার জন্য। এবং ঠিক এই কারণেই যখন আমরা এটাকে ঘোরাচ্ছি, তখন যদি এই দুটো প্রান্তের মাঝখানে আমি একটা বাল্ব কানেক্ট করে দিই, বাল্বটা জ্বলছে। মানে কোনো একটা যদি লোড কানেক্ট করি, দেখা যাচ্ছে সেই লোডটা জ্বলছে বা চলছে, যে কোনো একটা হচ্ছে। তার কারণটা হচ্ছে আমরা একটা সার্কিট কমপ্লিট করছি এবং এখান থেকে যে পোটেনশিয়াল ডিফারেন্সটা ক্রিয়েট হচ্ছিল, তার জন্য কারেন্টটা ফ্লো করছে। এবার এই জায়গাটাতে যেহেতু এসে মাঝখানে দিয়ে কোনো যাওয়ার জায়গা নেই,
এখানে যদি আমি কোনো কিছু দিয়ে একটা সার্কিটটাকে কমপ্লিট করে দিই তাহলে এটা আবার এখানে ব্যাক করে আসছে। তো এটা পুরো একটা সার্কুলার পাথ এবং এই পুরো ব্যাপারটা ঘটছে একটা ম্যাগনেটিক ফিল্ডে। আমি যখন এটাকে একটা ইউনিফর্ম ভেলোসিটিতে অ্যাঙ্গুলার ভেলোসিটিতে ঘোরাচ্ছি। অ্যাঙ্গুলার ভেলোসিটি কেন? অ্যাঙ্গুলার ভেলোসিটি হচ্ছে এই রোটেশনাল পার্টটা। এই যে দেখো এখান থেকে একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করে করে ও ঘুরছে। এটা হচ্ছে যদি আমার এটা একটা রেফারেন্স লাইন হয় তাহলে রেফারেন্স লাইনের সঙ্গে এখনো জিরোতে রয়েছে, এই এখন একটা সাম ডিগ্রিতে রয়েছে, এই এখন 90 ডিগ্রিতে রয়েছে, আবার চেঞ্জ হচ্ছে। তো এটা হচ্ছে মেন ফান্ডা। তো এখন এই ঘটনাটাকে আমরা যদি একটা ইনস্ট্যান্সে দেখি, আচ্ছা এখানে আমি জাস্ট একটা কয়েল দিয়ে দেখাচ্ছি, এখানে অনেকগুলো কয়েল থাকে জেনারেলি ইন কেস অফ জেনারেটর। তো যদি আমি একটা পয়েন্ট অফ টাইমে ই এর ভ্যালুটা জানতে চাই যে ইটা কত, আচ্ছা এখানে ম্যাক্সিমাম ফ্লাক্স যেটা কাট করতে পারে আমি ধরে নিলাম সেটা হচ্ছে ফাই ম্যাক্স। তাহলে কোনো একটা পয়েন্টে যদি আমি জানতে চাই যে ই এর ভ্যালুটা কত কোনো একটা পয়েন্টে যখন আমি ঘোরাচ্ছি, তাহলে ই ইজ ইকুয়াল টু এন ডি ফাই ডিটি। কারণ টাইমের রেসপেক্টে দেখো প্রত্যেকবার এর অ্যাঙ্গেলটা চেঞ্জ হয়ে যাচ্ছে। অ্যাঙ্গেল চেঞ্জ হয়ে গেলে আগেই আমি বলেছি ফ্লাক্স লিঙ্কেজ চেঞ্জ হয়ে যাবে, তাহলে অ্যামাউন্ট অফ কারেন্ট ফ্লো চেঞ্জ হয়ে যাবে, তার জন্য অ্যামাউন্ট অফ পোটেনশিয়াল ডিফারেন্স চেঞ্জ হয়ে যাবে। সেটা আমি এখানে ডিনোট করছি কিভাবে, টাইমের রেসপেক্টে ফাই এর কি চেঞ্জ হচ্ছে সেটা দিয়ে আমরা ডিনোট করছি যে টোটাল অ্যামাউন্ট অফ ইএমএফটা কত, এই যে পোটেনশিয়াল ডিফারেন্স সেটা কত। সেটার ফর্মুলা হচ্ছে এন ডি ফাই ডিটি। নাও এন ইজ দ্য নাম্বার অফ কয়েলস, একটার ক্ষেত্রে যা হবে সেটাকে জাস্ট আমি গুণ করে দিয়েছি। নাও এই যে ফাইটা, এই ফাইটা আচ্ছা এখানে একটা মাইনাস দেবো আমি, মাইনাস এন ডি ফাই ডিটি। তো এই যে ফাইটা রয়েছে, এই ফাইটাকে আমি কিভাবে ডিনোট করতে পারি? ওয়েল কোনো একটা জায়গাতে যদি আমি এটাকে এফেক্টিভ লেন্থটা পেতে চাই বা এখানেতে কতটা ফ্লাক্স এক্সার্টেড হচ্ছে সেটা যদি আমরা পেতে চাই, তখন আমি যে ফর্মুলাটা ইউজ করব সেটা হচ্ছে ফাই ইজ ইকুয়াল টু কস থিটা। কারণ এখানে থিটা অ্যাঙ্গেল করছে কোনো একটা পয়েন্টে, সে থিটা অ্যাঙ্গেলটা অবভিয়াসলি চেঞ্জ হয়ে যাচ্ছে, 90তে একরকম, 0তে একরকম, 60তে একরকম, 45 একরকম। তো সেটা হবে হচ্ছে cos থিটা। নাও এই যে cos থিটা, তাহলে এর সঙ্গে ফ্লাক্স লিংকিং যেটা আমি পাচ্ছি সেটা হচ্ছে ফাই ম্যাক্স cos থিটা। cos থিটা হচ্ছে এই পার্টটা, এফেক্টিভ লেন্থের পার্টটা। তো এই ফাই ম্যাক্স cos থিটাকে আমি অবভিয়াসলি এইভাবে লিখতে পারি, ফাই ম্যাক্স cos ওমেগা টি, যেটা আমি আগেই বলে দিয়েছিলাম যে ওমেগা টি ফর্মে আমি এটাকে ডিনোট করে দিতে পারি। তাহলে এই n ডি ফাই ডিটি তে যদি আমি কোনো একটা ইনস্ট্যান্সে ফাই এর ভ্যালুটা এইভাবে বসাই ইজ ইকুয়াল টু মাইনাস n ডিডিটি অফ ফাই ম্যাক্স cos ওমেগা, আচ্ছা cos ওমেগা টি, এটা যদি আমি এখানেতে বসাই তাহলে এটাকে যদি আমি ডিফারেন্সিয়েট করে যদি অরিজিনাল ফর্মটায় নিয়ে আসি তাহলে কি হবে, এটা তো কনস্ট্যান্ট, একমাত্র ডিফারেন্সিয়েশন এইটার হবে। সেটা হয়ে গিয়ে আমি কি পাবো, মাইনাস এন ফাই ম্যাক্স সাইন ওমেগা টি। নাও দিস ইজ দ্য ইকুয়েশন ফর ইএমএফ ইনডিউসড ইন এ কয়েল। অর্থাৎ এই যে কয়েলটা ঘুরছে তাতে কোনো একটা ইনস্ট্যান্সে ঠিক কতটা, আচ্ছা এনটাকে যদি বাদ দিই তাহলে একটা কয়েলের ক্ষেত্রে যদি নাম্বার অফ কয়েলস বেশি থাকে তখন আমার এনটা হবে, এটার ক্ষেত্রে এন ইজ ইকুয়াল টু 1। তাহলে কোনো একটা মুহূর্তে ওর কতটা ভোল্টেজ ডিফারেন্স হচ্ছে দুটো পয়েন্টের মধ্যে, দুটো এই লাস্ট এন্ডের মধ্যে, ইএমএফটা যেটা ইনডিউস হচ্ছে সেটা কিসের হিসেবে আমি বলেছি আগেই অলরেডি, যে দুটোর মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স কতটা হচ্ছে। সেই অনুযায়ী তো কারেন্ট ফ্লো হয়। দুটো পার্টের মধ্যে যখন পোটেনশিয়াল ডিফারেন্সটা ডিফারেন্ট হয় তখনই হায়ার পার্ট থেকে লোয়ার পার্টে পোটেনশিয়াল ডিফারেন্স যেটা থাকবে সেখান থেকে কারেন্ট ফ্লো হয়। অবভিয়াসলি তেমন এখানে কি বুঝতে পারছি, দুটো পার্টের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স ক্রিয়েট হচ্ছে এবং সেই জন্যই এক পার্ট থেকে আরেকটা পার্টে কারেন্ট ফ্লো হচ্ছে। এটা হচ্ছে একদম নর্মাল ব্যাপার। তো এই ঘটনাটা যখন ঘটছে তখন কোনো একটা পয়েন্টে ই এর ভ্যালু হচ্ছে মাইনাস এন ফাই ম্যাক্স, মানে ম্যাক্সিমাম ফ্লাক্স ক্যান কাট, মানে কারণ এটা তো এই
টোটাল ফ্লাক্সের হিসেবটা যখন 0 ডিগ্রিতে থাকছে, যখন 90 ডিগ্রিতে থাকছে, তখন আমরা এটা মানে বার করেছি। তো সেটাকে আমি এখানে বসিয়ে দিচ্ছি যে মাইনাস এন ফাইভ এক্স কস ওমেগা টি ছিল, সেটা আমার ডেরিভেটিভ হয়ে যাচ্ছে সাইন ওমেগা টি। এটাই হচ্ছে ফর্মুলা। ওয়েল, এটাকে যদি আমি গ্রাফে প্লট করি ব্যাপারটা কেমন হবে একটু দেখা যাক। যখন সাইনের ভ্যালু অবভিয়াসলি, এটা যদি কসের ভ্যালু হয়, সাইনের ভ্যালু হবে এইটা, এটা তো সবাইকার জানা। যখন এ 0 ডিগ্রিতে আছে তখন সাইনের ভ্যালু কত? 0 অবভিয়াসলি, তাহলে 5x ইন্টু 0 হবে, সেটা এই জায়গায় থাকবে, এই একটা পয়েন্টে থাকবে। আমি যদি এটাকে টাইম অ্যাক্সিস ধরি, এটাকে যদি অ্যামাউন্ট অফ ইএমএফ এর অ্যাক্সিস ধরি, তাহলে কোনো একটা টাইমে যখন এটা 0, কারণ এটা এইভাবে ঘুরছে, তো এটা তো এইভাবে ঘুরছে বেসিক্যালি, এটা 0, তারপরে এইভাবে ঘুরে আবার এখানে আসছে, আবার এখান থেকে এখানে যাচ্ছে, এইভাবে ঘুরছে। তো যখন পয়েন্টটা 0 তখন 5x কত? 5x তো কনস্ট্যান্ট, তাহলে সাইন ওমেগা টি কত? 0। তাহলে এটা এই পয়েন্টে রয়েছে অ্যাট t is equal to 1 টাইম, t2 t3 t4 t5 করে আস্তে আস্তে টাইমটাকে আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি। নেক্সট পার্ট যখন আমরা দেখছি, যখন ও 30 তে আসছে তখন কি হচ্ছে? সাইনের ভ্যালুটা একটু বাড়ছে। যখন খানিকক্ষণ পরে আবার 45, কারণ এইভাবে ঘুরছে, প্রত্যেকটা টাইমের সঙ্গে সঙ্গে ওর অ্যাঙ্গেলটা চেঞ্জ হচ্ছে। যখন ও 45 ডিগ্রিতে আসছে তখন কি হচ্ছে? আরেকটু বাড়ছে। এই করতে করতে যখন 90 ডিগ্রিতে আসছে তখন ম্যাক্সিমাম ভ্যালু রিচ করে যাচ্ছে, অর্থাৎ তখন cos থিটার ভ্যালু 0 হয়ে যাচ্ছে, কিন্তু সাইন থিটার ভ্যালু ম্যাক্সিমাম হয়ে যাচ্ছে। তার মানে 5x ইন্টু ম্যাক্সিমাম, অর্থাৎ ম্যাক্সিমাম ফ্লাক্স লিঙ্কেজ ঘটছে তখন। তাহলে এই পার্টটায় আসছি, এইরকম অবস্থা। এরপর যখন আবার এদিকে আসছে তখন কি হচ্ছে? আবার সাইনের ভ্যালুটা কমছে। ওয়েল, এখানে এলাম, আবার এখানে এলাম, এই করতে করতে যখন এখানে আসছে তখন দেখা যাচ্ছে আবার 0 হয়ে যাচ্ছে। তারপরে কি ঘটছে? এবার কিন্তু এই দিকে ঘুরছে, এই দিকে ঘুরলে আবার এর কি হবে? অ্যামাউন্টটা বাড়তে থাকবে। কিন্তু দেখো, আমি যখন এটাকে দেখাচ্ছি, যখন এ এই অবস্থায় উঠে গেল তখন এর সামনে নর্থ পোল থাকছে, এখানে আবার ডাউন হলো। আবার যখন এ নিচের দিকে নামছে তখন এটা কার সামনাসামনি থাকছে? সাউথ পোলের কাছাকাছি থাকছে। তার মানে নর্থ পোলের জন্য যেদিকে কারেন্ট ফ্লো তৈরি হচ্ছিল, সাউথ পোলের জন্য কি সেদিকেই কারেন্ট ফ্লো হবে? তোমাদের ওই যে ফর্মুলাটা আছে রাইট হ্যান্ড রুল অফ ফ্লেমিংস, ভেবে দেখো যে তাহলে কি কারেন্ট ফ্লোটা সেম দিকে হবে? ওয়েল, কারেন্ট ফ্লোটা সেম দিকে হবে না, উল্টো দিকে হবে। তো সেই কারণেই এবারে আমার অ্যামাউন্টটা বাড়ছে কিন্তু কারেন্ট ফ্লোর ডিরেকশনটা চেঞ্জ হচ্ছে। সেটাকে আমি একটাকে যদি পজিটিভ ধরি, অবভিয়াসলি আর একটাকে আমি নেগেটিভ ধরে নেব। এই করে করে যখন আবার 90 ডিগ্রিতে আসছে তখন ম্যাক্সিমাম হচ্ছে, আবার যখন কমতে কমতে এখানে 0-তে আসছে তখন 0-তে চলে যাচ্ছে, আবার যখন বাড়তে শুরু করছে তখন পজিটিভের ডিরেকশনে বাড়তে শুরু করছে। তাহলে আমরা যেটা পেলাম সেটা যদি আমি যোগ করে দিই তাহলে এরকম একটা কিছু পাবো, যেটাকে আমরা বলবো সাইন ওয়েভ। কেন? কারণটা তোমরা বুঝতেই পারলে যে সাইনের ভ্যালুটা যদি আমি দেখতে থাকি প্রত্যেকবারেতে এটা ঘোরার সঙ্গে সঙ্গে কিন্তু সাইনের ভ্যালুটা ইনক্রিজ করছে, আবার যখন এখানে আসছে সাইনের ভ্যালুটা 0 হয়ে যাচ্ছে। সেই জন্য আমরা এটাকে বলবো সাইন ওয়েভ। তো যে কোনো এসি ইলেকট্রিসিটি তার যদি ওয়েভ ফর্মটাকে আমরা বিচার করি তাহলে আমরা বেসিক্যালি এই ধরনের সাইন ওয়েভ পাবো। এটাই হচ্ছে এসি ইলেকট্রিসিটির একটা অন্যতম বৈশিষ্ট্য। আশা করি এই অবধি তোমাদের কিভাবে ইএমএফ ইনডিউস হচ্ছে, কিভাবে তার উপর ম্যাগনেটিক ফিল্ড কিভাবে কার্যকর, তার কি এফেক্ট, তার বিহেভিয়ার কি, তার কি কি বৈশিষ্ট্য আছে, আশা করি তোমরা সেগুলো বুঝতে পারলে। আর আমি আগে যে ভিডিওগুলোর কথা বলেছি সেগুলোর লিঙ্ক তোমরা পেয়ে যাবে এর কমেন্ট বক্সে, মানে ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে এই ভিডিওর, সেগুলো তোমরা অবশ্যই দেখে নিও। আর এরপরে আমরা এসি ফান্ডামেন্টালটাকে নিয়ে আরো এগিয়ে যাবো এর নেক্সট পরের ভিডিওতে, তো সেগুলো তোমরা দেখতে থাকো। আর তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাকে পার্সোনাল মেসেজে জানাতে পারো, এছাড়া এখানে কমেন্ট করে জানাতে পারো। আর এগুলো তোমরা প্র্যাকটিস করো। আর রেফারেন্স বই হিসেবে আমি বলবো তোমরা জেনারেলি সমর কুমার বোস পড়ো অনেকেই, তবে আমি পার্সোনালি বিএল থেরেজা পছন্দ করি।
এছাড়াও তোমরা যদি সহজে বুঝতে চাও তাহলে আমাদের রামকৃষ্ণ মিশন শিল্পপীঠের একজন প্রাক্তন শিক্ষক ছিলেন, যিনি এইচওডি ছিলেন, তার নাম ছিল সমর কুমার চট্টোপাধ্যায়। তারও কিন্তু সার্কিট থিওরির ওপর বেশ কিছু সুন্দর সুন্দর বই আছে, সেগুলো কিন্তু তোমরা দেখতে পারো, সেগুলো যথেষ্ট ভালো বই। তো তোমরা প্র্যাকটিস করতে থাকো, পড়তে থাকো। আমি খুব শিগগিরই আবার ফিরে আসছি নতুন ভিডিও নিয়ে। তোমাদের মতামত কিন্তু আমাদের জানিও, যে তোমাদের এই ভিডিওগুলোর কোন জায়গাটা ভালো লাগছে, কোন জায়গাটা খারাপ লাগছে, কিভাবে আরো ভালোভাবে বুঝতে পারবে বলে তোমাদের মনে হচ্ছে, এগুলো কিন্তু অবশ্যই জানিও। আর চেষ্টা করো এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে, কারণ তাহলে নেক্সট ভিডিওটা পোস্ট হওয়ার সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু একটা নোটিফিকেশন পেয়ে যাবে। ওকে।